হুম ভাবুন তো একবার, বছরে প্রায় 9.5 কোটি টাকা বেতন। বাপরে! হ্যাঁ, মানে প্রায় $125 মিলিয়ন, আর বয়স মাত্র 29। এত কম বয়সে? একদম। ফরচুন 100 কোম্পানির ইতিহাসের কনিষ্ঠতম সিইও, নিউ ইয়র্ক শহরে একেবারে রাজকীয় জীবনযাপন। কিন্তু এই চূড়ান্ত সাফল্য চূড়ায় বসে এই মানুষটি হঠাৎ একটা সিদ্ধান্ত নিলেন, তিনি তার এই বিশাল কর্পোরেট সাম্রাজ্য ছেড়ে দেবেন। সিরিয়াসলি? সব ছেড়ে দেবেন? হ্যাঁ, শুধু ছেড়ে দেওয়াই না, নিজের কোম্পানির হেডকোয়ার্টার এমন একটা অজপাড়াগায় নিয়ে যাবেন যেখানে, শুনলে অবাক হবেন, একটা সাধারণ বাসস্ট্যান্ড পর্যন্ত নেই। এটা তো রীতিমতো পাগলটে একটা ব্যাপার। ঠিক তাই। কেন একজন সিইও তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এমন একটা সিদ্ধান্ত নেবেন? আজকের তথ্যের গভীরে এই অনুসন্ধানে আমরা একটি সাউথ ইন্ডিয়ান হিন্দি ডাবড মুভি ট্রান্সক্রিপ্ট থেকে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। রাইট, যারা শুনছেন তাদের সবাইকে এই চমকপ্রদ যাত্রায় স্বাগত জানাই। সোর্স মেটেরিয়ালটা আসলে খুব ইন্টারেস্টিং। আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হল ঋষি কুমার নামের সেই যুবকের গল্প। আর এই গল্পের মধ্য দিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করব কর্পোরেট দুনিয়ার নির্মম কার্যকারিতাকে কি কখনো সমাজের বৃহত্তর কল্যাণে ব্যবহার করা সম্ভব। বিশেষ করে কৃষকদের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে, তাই তো? এক্স্যাক্টলি। আমরা তো সচরাচর সাফল্যের যে গল্পগুলো শুনি সেগুলো সাধারণত জিরো থেকে হিরো হওয়ার গল্প হয়। শূন্য থেকে শিখরে। রাইট, কিন্তু এখানে আমরা দেখছি শিখর থেকে আবার শেকড়ে ফিরে আসার একটা যাত্রা। আমরা বিশ্লেষণ করে দেখব কিভাবে একজন মানুষের চরম উচ্চাকাঙ্ক্ষা তাকে তার চারপাশের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার গল্পটা বুঝতে হলে আমাদের ঋষির একদম শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে। তার পেছনের গল্পটা। হ্যাঁ, সোর্সটা ঘাঁটলে দেখা যায় ঋষির এই অভাবনীয় সাফল্যের পেছনে কোনো মহৎ স্বপ্ন বা পৃথিবী বদলে দেওয়ার বাসনা ছিল না। তাহলে কি ছিল? এর পেছনে ছিল এক গভীর এবং অন্ধকার ট্রমা। ঋষি যখন ক্লাস 6-এ পড়ত তখন তার বাবা মাত্র 10,000 টাকার ঋণ নিয়েছিলেন। আচ্ছা। কিন্তু সেই সামান্য টাকা তিনি শোধ করতে পারেননি। পাওনাদারদের অপমান, গালিগালাজ আর হুমকির ভয়ে তার মাকে দিনের পর দিন ঘরের ভেতর দরজা বন্ধ করে লুকিয়ে থাকতে হতো। ওহ, এটা তো একটা বাচ্চার জন্য ভয়াবহ ট্রমাটিক। একদম। এই যে শৈশবের অভিজ্ঞতা, এটাই ঋষির পুরো মাইন্ডসেট তৈরি করে দেয়। তার মাথায় এটা গেঁথে যায় যে টাকা না থাকলে জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই। এখানে যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ তা হলো মনস্তত্ত্বের একটা দারুণ দিক ফুটে ওঠে এখানে। কিরকম? আমরা অনেক সময় হাইপার অ্যাচিভার বা অতি সফল মানুষদের দেখে ভাবি তারা হয়তো জন্মগতভাবেই প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী। রাইট, আমরা ভাবি তাদের বুঝে অনেক বড় স্বপ্ন। হ্যাঁ, কিন্তু ঋষির ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষার চেয়ে ভয়ের ভূমিকা ছিল অনেক বেশি। সোর্সে ঋষির একটা ডায়লগ আছে যেখানে সে বলছে যে সে কোনো স্বপ্নে বিশ্বাস করে না। আচ্ছা, সে কেবল নিজের ওপর বিশ্বাস রাখে। এই যে তীব্র এবং প্রায় অহংকারী একটা আত্মবিশ্বাস, এটা আসলে তার একটা ডিফেন্স মেকানিজম, আত্মরক্ষার ঢাল আর কি। সে ভয় পেত যে যদি সে থামে তাহলে আবার সেই 10,000 টাকার অভাবে ভোগা অসহায় ছেলেটিতে পরিণত হবে। ঠিক, তার পুরো জীবনটাই ছিল আসলে দারিদ্র্য থেকে পালানোর এক মরিয়া চেষ্টা। ইভেন আইআইটিতে পড়ার সময় সে ডিনকে পর্যন্ত চ্যালেঞ্জ করে বসে। বাপরে, ডিনকে চ্যালেঞ্জ? হ্যাঁ, সে এতটাই মরিয়া ছিল। তার এই মানসিকতা বোঝানোর জন্য আমি একটা মেটাফোরের কথা ভাবছিলাম। ঋষি যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কাজ করে, তাই তার মাইন্ডসেটটাকে একটা অ্যালগোরিদমিক অপটিমাইজেশনের সাথে তুলনা করা যেতে পারে। ইন্টারেস্টিং, একটু বুঝিয়ে বলবেন? ধরুন, তার জীবনের অ্যালগোরিদম সেট করা হয়েছে শুধু একটা লক্ষ্যের ওপর, যে কোনো মূল্যে সম্পদের সর্বোচ্চ বৃদ্ধি। তাকে রেসের ঘোড়ার মতো দৌড়াতে হবে, যার চোখে ওই ব্লাইন্ডার পরানো থাকে, তাই তো? একদম। ফিনিশ লাইনের দিকে সে এতটাই ফোকাসড যে রাস্তার ধারের সৌন্দর্য বা আশেপাশের মানুষ কাউকেই তার চোখে পড়ছে না। এখন এই কোডের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা বা মানুষের প্রতি সহানুভূতি, এগুলো সবই হলো এক একটা বাগ বা ত্রুটি, যেগুলো তার গতি কমিয়ে দেয়। রাইট। আর তাই সে অত্যন্ত নির্মমভাবে এই বাগগুলোকে তার জীবন থেকে ডিলিট করে দেয়। যেমন ওই পূজা নামের মেয়েটির ঘটনা। হ্যাঁ, আইআইটিতে পড়ার সময় পূজা নামের যে মেয়েটি তাকে গভীরভাবে ভালোবাসত, ঋষি তাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে।
কারণ তার ওই অ্যালগরিদম বলছিল এই সম্পর্কটা তার কেরিয়ারের জন্য একটা বোঝা। দারুণ একটা মেটাফোর ব্যবহার করেছেন। সত্যি সে নিজেকে একটা যন্ত্রে পরিণত করেছিল। এ ধরনের মানুষ যখন কেবল ফিনিশ লাইনের দিকে অন্ধের মতো দৌড়ায়, তখন তারা যাত্রাপথের মানুষগুলোকে হারাতে শুরু করে। ঋষি মনে করত আবেগ বা ভালোবাসা হলো মারাত্মক দুর্বলতা। সে তার বাবার ওই হার মেনে নেওয়াটাকে ঘৃণা করত। একদম দারিদ্র্যের সাথে আপোষ করাটাকে প্রচণ্ড ঘৃণা করত সে। তাই সে তার চারপাশের সবার থেকে নিজেকে ইমোশনালি কাট অফ করে ফেলেছিল। তার কাছে সাফল্যের মাপকাঠি ছিল একটাই, ব্যাংক ব্যালেন্স। কিন্তু এখানেই তো গল্পের সবচেয়ে বড় খটকাটা লাগে। মানে এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। আমার একটু সিরিয়াস আপত্তি আছে একটা জায়গায়। আচ্ছা, বলুন কোন জায়গাটাতে আপনার আপত্তি? ঋষি যখন এই আবেগহীন একটা যাত্রা চালিয়ে যাচ্ছে, তখন তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসে তার রুমমেট রবির তরফ থেকে। সোর্সের তথ্য অনুযায়ী আইআইটিতে পড়ার সময় ঋষির বিরুদ্ধে যখন পরীক্ষার প্রশ্নপত্র চুরির মিথ্যে অভিযোগ ওঠে, তার কেরিয়ার তো তখন ধ্বংসের মুখে। হ্যাঁ, তার আমেরিকা যাওয়ার স্বপ্ন শেষ, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রবি সে দোষ নিজের ঘাড়ে নেয়। এর ফলে রবিকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। হ্যাঁ, রবির পুরো জীবনটাই উল্টে যায়। শুধু তাই নয়, এই চুরির অপমানে রবির বাবা আত্মহত্যা করেন। ও গড! আর রবি তার ভালোবাসার মানুষ পল্লবীকেও চিরতরে হারায়। আর ঋষি এসবের বিন্দু বিসর্গ না জেনে দিব্যে আমেরিকায় চলে যায় এবং অরিজিন কোম্পানির সিইও হয়ে বসে। মানে একটু থামুন, একজন মানুষের ভবিষ্যৎ বাঁচানোর জন্য আরেকজন নিজের পুরো জীবনেভাবে ধ্বংস করে দেবে? ব্যাপারটা শোনাচ্ছে তো ওরকমই। নিজের পড়াশোনা, বাবার জীবন, ভালোবাসার সবকিছু বিসর্জন দিয়ে দেওয়া। এটা তো কোনো মহৎ আত্মত্যাগ বলে মনে হচ্ছে না, বরং এটা একটা চরম মাত্রার টক্সিক সেভিয়ার কমপ্লেক্স। একজন মানুষের আইকিউ বেশি বা সে ভবিষ্যতে অনেক বড় কিছু করবে, শুধু এই যুক্তিতে আরেকজন কেন নিজেকে শেষ করে দেবে? সোর্স মেটেরিয়াল আসলে এই চরম অযৌক্তিক সিদ্ধান্তটাকে কিভাবে জাস্টিফাই করছে? আপনার এই পাল্টা যুক্তিটা খুবই প্রাসঙ্গিক। বাইরে থেকে দেখলে রবির এই সিদ্ধান্তকে আক্ষরিক অর্থে একটা পাগলামি বা অন্ধভক্তি মনে হতে পারে। রাইট, অন্ধভক্তি তো। তবে আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, মানে সোর্স মেটেরিয়াল কিন্তু এটাকে নৈতিকভাবে সঠিক বা ভুল হিসেবে বিচার করছে না। আচ্ছা, বরং সোর্সটা রবির মনস্তত্ত্বটা বোঝানোর চেষ্টা করছে। রবির আসলে ঋষির ভেতরের সুপারম্যানকে দেখতে পেয়েছিল। সুপারম্যান? হ্যাঁ, রবি জানত যে সে নিজে হয়তো সাধারণ একটা জীবন কাটাবে, কিন্তু ঋষি সাধারণ কেউ নয়। ঋষির মেধা, তার জেদ সব মিলিয়ে রবি বুঝতে পেরেছিল যে ঋষি একদিন পুরো দুনিয়া জয় করবে। এটা ছিল অন্যের সম্ভাবনার উপর রবির একটা চরম এবং বলা যায় প্রায় অযৌক্তিক বাজি ধরা। মানে আপনি বলছেন রবি নিজেকে একটা লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করতে দিয়েছিল, যাতে ঋষির রকেটের মতো উঠতে পারে। ঠিক তাই। আর সবচেয়ে বড় কথা হলো, রবির এই কাজটা ভালো নাকি খারাপ তার চেয়েও গুরুত্বপূর্ণ হল ঋষির জীবনে এর প্রভাব। রাইট, ঋষি তো কিছু জানতই না। যখন ঋষি এই পুরো সত্যটা জানতে পারে, তখন তার ওই অ্যালগরিদম পুরোপুরি ক্র্যাশ করে। সে এতকাল ভেবে এসেছিল যে তার এই আকাশ ছোঁয়া সাফল্যের ভিত্তিপ্রস্তর হল তার নিজের মেধা আর পরিশ্রম। হ্যাঁ, কিন্তু হঠাৎ সে আবিষ্কার করে তার এই সাম্রাজ্য আসলে দাঁড়িয়ে আছে আর একজন মানুষের জীবন, তার বাবার মৃত্যু আর তার হারানো ভালোবাসার ধ্বংসস্তূপের ওপর। বাপ রে, কি ভয়াবহ একটা রিয়ালিটি চেক। একদম। এই চরম অপরাধবোধটাই তাকে তার শেকড়ের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। আর ঠিক এই পয়েন্ট থেকেই আমাদের আলোচনার মূল থিমটা শুরু হয়। সত্য জানার পর ঋষি আমেরিকায় তার বহু প্রতীক্ষিত এআই লঞ্চ করার ঠিক আগ মুহূর্তে সব ফেলে সোজা ভারতে চলে আসে। সে রামাবারাম গ্রামে যায়। হ্যাঁ, যেখানে রবি একা একটা ভাঙা টেন্টে বসে কৃষকদের জন্য আন্দোলন করছে। আর সেখানে গিয়ে ঋষি জানতে পারে আসল সংকটের কথা। ওই বিবেক মিত্তালের প্রজেক্ট। হ্যাঁ, বিবেক মিত্তাল নামের এক অত্যন্ত ক্ষমতাধর ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী $10 বিলিয়ন, মানে প্রায় ৭৫,০০০ কোটি টাকার একটি গ্যাস পাইপলাইন প্রজেক্টের জন্য ৮৩টি গ্রামের কৃষকদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। ৮৩টি গ্রাম, এটা তো বিশাল ব্যাপার। বিশাল মানে কি? আর রবি একা সেই অন্যায়ের বিরুদ্ধে লড়ছিল। এখন প্রশ্ন হলো, তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? একজন সিইও কিভাবে এই ৭৫,০০০ কোটি টাকার কর্পোরেট দানবের মোকাবেলা করবে? কারণ সাধারণ প্রতিবাদ বা অনশন করে তো এদের থামানো যায় না। একদমই না। আর এখানেই ঋষি তার কর্পোরেট ব্রেন কাজে লাগায়। সে রাস্তায় নেমে স্লোগান দেয় না,
সে যা করে তা পুরো জিওপলিটিক্যাল এবং কর্পোরেট ক্ষমতার ডাইনামিক্সটাই বদলে দেয়। সে ওই রামাবরম গ্রামে, যেখানে একটা পাকা রাস্তাও নেই, সেখানে আস্ত একটা হেলিপ্যাড বানিয়ে নিজের অরিজিন কোম্পানির কর্পোরেট অফিস খুলে বসে। ওয়াও, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আসল ক্ষমতা কার হাতে? রাইট। কর্পোরেটদের নাকি সাধারণ মানুষের? সোর্স আমাদের দেখাচ্ছে যে প্রথম দেখায় মনে হতে পারে গ্রামে অফিস খুললেই বা কি এমন হয়ে যাবে। হ্যাঁ, মানে এতে কৃষকদের কি লাভ? কিন্তু মেকানিজমটা দেখুন। ঋষি যখন ফরচুন 100 কোম্পানির সিইও হিসেবে একটা অজপাড়া গায়ে নিজের হেডকোয়ার্টার শিফট করল, তখন স্বাভাবিকভাবেই পুরো দেশের মিডিয়া, আন্তর্জাতিক ইনভেস্টর, সরকারের নজর ওই গ্রামের দিকে পড়তে বাধ্য। এটাকে বলা যায় কর্পোরেট লেভারেজ, মিডিয়া অ্যাটেনশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। এক্স্যাক্টলি। বিবেক মিত্তাল চাইছিল লোকচক্ষুর আড়ালে অন্ধকারে কৃষকদের ভয় দেখিয়ে জমি কেড়ে নিতে, কিন্তু ঋষি সেখানে স্পটলাইট ফেলে দিল। যখন আন্তর্জাতিক মিডিয়া সেখানে ভিড় করল, তখন মিত্তালের ওই $10 বিলিয়ন প্রজেক্ট একটা বিশাল পাবলিক রিলেশন ক্রাইসিসে পরিণত হল। এখানে তো একটা দারুণ দ্বন্দ্ব তৈরি হচ্ছে। হ্যাঁ, সোর্স আমাদের সেটা দেখাচ্ছেও। একদিকে বিবেক মিত্তাল, যে কিনা ব্যাংক থেকে 70,000 কোটি টাকার ঋণ নিয়ে জালিয়াতি করেছে, সে হল কর্পোরেট লোভ আর দুর্নীতির প্রতীক। রাইট। অন্যদিকে ঋষি হল সেই একই কর্পোরেট ক্ষমতার একটা ইতিবাচক রূপ। মানে সে কর্পোরেট দুনিয়ার নিয়মগুলো দিয়েই কর্পোরেট দুর্নীতিকে আটকাচ্ছে, ইট দিয়ে ইটে জবাব দেওয়ার মতো। একদম তাই। সোর্স অনুযায়ী আমরা দেখতে পাই ঋষি তার মিডিয়া পাওয়ার ব্যবহার করে কৃষকদের লড়াইটাকে বৈশ্বিক ইস্যুতে পরিণত করে। ঋষি বুঝতে পেরেছিল যে শুধু ইমোশন দিয়ে এই যুদ্ধে জেতা যাবে না, এখানে পাবলিক পারসেপশন খুব জরুরি। আর এই পারসেপশন বদলানোর সবচেয়ে আইকনিক ঘটনাটি ঘটে ঋষির সেই বিখ্যাত প্রেস মিটে। ঋষি সেখানে মিডিয়ার সামনে সরাসরি কৃষকদের সম্মান আর মর্যাদার কথা তুলে ধরে। সে খুব সহজ একটা সত্যি সবার সামনে নিয়ে আসে। হ্যাঁ, সে বলে কৃষকরা আমাদের অন্নদাতা, কিন্তু সমাজে তাদের কোনো সম্মান নেই। তারা যদি ফসল না ফলায়, তাহলে ওই নিউ ইয়র্কের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসে থাকা কোটি টাকার মালিকরাও না খেয়ে মারা যাবে। আর এই কথার প্রমাণ দিতেই সে একটা অভাবনীয় কাজ করে বসে। কি কাজ? সে তার ব্যক্তিগত সম্পত্তির 90%, মানে যার পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা, কৃষক কল্যাণে দান করে দেয়। 7,000 কোটি টাকা? হ্যাঁ, সোর্সের তথ্য অনুযায়ী সে প্রতিটি গ্রামে কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ ও গোডাউন তৈরির উদ্যোগ নেয়। আর তার সাথে সে নিয়ে আসে উইকেন্ড এগ্রিকালচার বা সপ্তাহান্তে কৃষিকাজের একটা কনসেপ্ট। সে শহরে আইটি প্রফেশনাল, কর্পোরেট চাকরিজীবী সবাইকে আহ্বান জানায় উইকেন্ডে গ্রামে এসে কৃষিকাজ করার জন্য। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, এগ্রি ট্যুরিজম বা উইকেন্ড ফার্মিং কনসেপ্টটা তো দুনিয়াতে নতুন কিছু নয়। না, এটা হয়েই থাকে। শহরের মানুষ শখ করে গ্রামে যায়, খামার দেখে, কিন্তু কর্পোরেট ম্যান্ডেট হিসাবে এত বড় স্কেলে এটাকে প্রমোট করা কি আসলেই কাজ করবে? আপনার কি মনে হয়? আমাদের মনে হতে পারে এটা কি শেষ পর্যন্ত বড়লোকদের জন্য এক ধরনের পভার্টি ট্যুরিজম হয়ে যাবে না তো? মানে গরিবের দুঃখ দেখে বিনোদন খোঁজার মতো? আপনার এই সংশয়টা অত্যন্ত যৌক্তিক। তবে সোর্স মেটেরিয়াল এই উদ্যোগটাকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। কিভাবে? সোর্সের মতে এর উদ্দেশ্য শুধু শহরের মানুষের বিনোদন নয়, এর মূল লক্ষ্য হল সিস্টেমের একটা বড় গ্যাপ কমিয়ে আনা। আচ্ছা। শহরের মানুষ যখন সরাসরি গ্রামে গিয়ে কৃষকের সাথে কাজ করবে, তখন মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হল, ঋষি এখানে কৃষকদের কোনো দয়া দেখাচ্ছে না। রাইট। সে স্পষ্ট করে বলেছে, কৃষকদের আমাদের করুণার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন আত্মমর্যাদার। এই আত্মমর্যাদার বিষয়টা খুব ইন্টারেস্টিং। তার মানে সে 7,000 কোটি টাকা দিয়ে কৃষকদের ভিক্ষা দিচ্ছে না, বরং তাদের এম্পাওয়ার করছে। একদম তাই। সোর্স থেকে আমরা দেখতে পাই কৃষকরা সারা জীবন একটা ভয়ের মধ্যে বাঁচে। বৃষ্টির ভয়, ফসলের দাম না পাওয়ার ভয়। হ্যাঁ, আর ওই বিবেক মিত্তালের মতো দুর্নীতিবাজদের হাতে জমি হারানোর ভয়। ঋষি তার এই ফান্ডের মাধ্যমে আসলে তাদের ওই ভয়টাকে দূর করতে চেয়েছে। যখন ফসল নষ্ট হওয়ার ভয় থাকবে না, তখন কৃষকরা আর চাপে পড়ে কম দামে ফসল বিক্রি করবে না। সে কৃষকদের আবার মাথা উঁচু করে বাঁচতে শেখাচ্ছে। রাইট। বিবেক মিত্তালের মতো লোকেরা যখন কর্পোরেট ক্ষমতা খাটিয়ে কৃষকদের ভিখারি বানাতে চেয়েছিল, ঋষি তখন তার কর্পোরেট বুদ্ধি দিয়েই প্রমাণ করল যে মাটির সাথে তাদের সম্পর্কটাই তাদের সবচেয়ে বড় শক্তি।
দারুণ একটা ট্রান্সফরমেশন। যে ছেলেটা জীবনের প্রথম 29টা বছর শুধু টাকার পিছনে ছুটেছে, সেই নিজের সব টাকা বিলিয়ে দিল। তার ওই অ্যালগোরিদম পুরোপুরি বদলে গেল। আর গল্পের উপসংহারটাও কিন্তু সাধারণ কোনো হ্যাপি এন্ডিং নয়। ঋষি আমেরিকায় ফিরে যাওয়ার বদলে তার ওই $125 মিলিয়ন সিইও পদ থেকে ইস্তফা দেয়। সে সিদ্ধান্ত নেয় সে ভারতেই থেকে যাবে এবং কৃষকদের সাথে কাজ করবে। সোর্সে তার একটা বিখ্যাত সংলাপ আছে এখানে। হ্যাঁ, সাকসেসে কোনো ফুলস্টপ থাকে না, শুধু কমা থাকে। মানে সাফল্য কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটা একটা চলমান যাত্রা। অত্যন্ত চমৎকার একটা কথা। এই সোর্স মেটেরিয়ালটি শেষ পর্যন্ত আমাদের এটাই শেখায় যে আমরা সাফল্যের যে ইঁদুর দৌড়ে সামিল হয়েছি, সেখানে মাঝে মাঝে থমকে দাঁড়ানো দরকার। একদম। আমরা সবাই সাফল্যের ফিনিশ লাইনের দিকে ছুটছি, কিন্তু সেই অন্ধ দৌড়ে আমরা কি আমাদের শেকড়, আমাদের মানবিকতা হারিয়ে ফেলছি না তো? ঋষির জীবনে রবি যদি ওই ধাক্কাটা না দিত, তাহলে হয়তো সে আজীবন একজন আবেগহীন যন্ত্র হিসেবেই থেকে যেত। সত্যি, আজকের এই আলোচনা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে বাধ্য করে। কর্পোরেট দুনিয়া আর গ্রামের ধুলোমাখা বাস্তবতার এই যে সংঘর্ষ, আর সেখান থেকে একটা সমাধানের পথ বের করা, এটা সত্যি অভাবনীয়। আর একেবারে শেষে আমি যারা শুনছেন তাদের জন্য একটি গভীর ভাবনার জায়গা রেখে যেতে চাই। বলুন। যদি সাফল্য সত্যি একটি চলমান যাত্রা হয়, তবে যে প্রযুক্তির, যেমন ঋষির বানানো এআই হাত ধরে আমরা আধুনিক বিশ্বের চূড়ায় পৌঁছাচ্ছি, সেই প্রযুক্তি কি আমাদের টিকে থাকার সবচেয়ে মৌলিক ভিত্তি থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে না? খুব গভীর একটা পয়েন্ট। আমরা এআই বানাচ্ছি পৃথিবী জয় করার জন্য, কিন্তু এই প্রযুক্তি কি আমাদের সেই মাটির কথা ভুলিয়ে দিচ্ছে, যার ওপর দাঁড়িয়ে আমরা বেঁচে আছি? হয়তো ভবিষ্যতের সবচেয়ে যুগান্তকারী উদ্ভাবন কোনো নতুন সফটওয়্যার হবে না, তাহলে কি হবে? বরং কিভাবে আমরা আবার আমাদের শেকড় এবং মাটির কাছাকাছি ফিরিয়ে গিয়ে প্রকৃতি আর প্রযুক্তির একটা ভারসাম্য তৈরি করতে পারি, সেটাই হবে মানব জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অসাধারণ। সত্যি তো, যে মাটি আমাদের বাঁচিয়ে রেখেছে, তাকে ভুলে আমরা যতই উঠতে চাই না কেন, একদিন না একদিন আমাদের মাটিতেই ফিরতে হবে। আর ঋষির গল্প আমাদের ঠিক সেই ফেরার পথটাই দেখায়। একদমই তাই। তথ্যের গভীরে আজকের এই অনুসন্ধানে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের প্রচলিত চিন্তাভাবনায় নতুন কোনো খোরাক যোগাবে। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয়ের গভীরে। ভালো থাকবেন।